তো রান করে দিলাম। সো আমরা হচ্ছে কমন পোর্টের যে বিষয়টা ওটা একটু দেখব। বেসিকটা না জানলে ফার্স্ট অফ অল এটা দেওয়া লাগবে। ওকে, আচ্ছা। আগে হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক বোঝানোর জন্য, আচ্ছা সাদি, তোমার কাছে কি ওই যে নেটওয়ার্কিং এর বইটা আছে যেটা তোমাদের দেওয়া ছিল ক্লাসে? ওই যে সিসিএন এর একটা বই দিয়েছিলাম না? গ্রুপে কোনো বই দেওয়া হয় নাই? ওকে, ওয়েট। সিসিএন এর বই দিয়ে নাই, এটা কেমন কথা? আচ্ছা, এক মিনিট, এক মিনিট। আচ্ছা, দেখা যায়। সো এটা হচ্ছে রাউটার, ঠিক আছে? মনে করেন এটা একটা রাউটার, এটা সুইচ, এই যে চারিপাশে কম্পিউটার আছে। তো একের অধিক যখন কম্পিউটার তৈরি হয় সেটাই হচ্ছে এটা নেটওয়ার্ক, যে যাতে জায়গায় ও আদান প্রদান করতে পারতেছে। সো এখানে হার্ডওয়্যার যেমন আছে প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, ভির্যাম, সো ফ্ল্যাশ মেমোরি অথবা ওএস এগুলো ইউজ করা হয়। তো এগুলো হচ্ছে ইন্টারনাল পোর্ট। সো রাউটারগুলো, সিসকো রাউটারগুলো এরকম দেখতে হয়, নন মডিউলার রাউটার। এটা মডিউলার, মডিউল এক একটা আর কি। তো সার্ভার এরকম হয় আর কি দেখতে। এটা জাস্ট নর্মালি বুঝে নেন। আর হচ্ছে সে যে ক্যাট সিক্স এর কেবল কানেকশন এরকম হয়। তো এটা গেল। এখন হচ্ছে সাপোজ নেটওয়ার্কিং এ একটা জিনিস বোঝেন। আপনার রাউটারে হচ্ছে সাধারণত যে বাসাবাড়িতে যে রাউটারগুলো ইউজ করেন, এগুলো হচ্ছে কি প্রাইভেট আইপি, পার্সোনাল আইপি আর কি। সো যেগুলো আছে এগুলো আছে সি ক্লাসের আইপি। নেটওয়ার্কের অনেকগুলো ক্লাস আছে। হচ্ছে হিসাবে নর্মালি আছে হচ্ছে নেটওয়ার্কিং, আসলে নেটওয়ার্কিং এর যে আইপি ক্লাসগুলো এটা পাঁচটা হয়। আমরা জানি সাধারণত তিনটা, এ বি সি ক্লাসের আইপি গুলো আমরা সাধারণত পড়ে থাকি আর কি, প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগে। কিন্তু আছে মূলত পাঁচটা মেন। তো নর্মালি হচ্ছে কি যে সি ক্লাসের আইপি হচ্ছে লোকাল আইপি হিসেবে সি ক্লাসের এই 192.168 যে আইপি গুলা এই রাউটারের পরে এখান থেকে শুরু করে। আর এই যে মাঝে যে আইপি হয় এটা আইএসপি সেট করে দেয় রিয়েল আইপি দিয়ে অথবা হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। তারপরে হচ্ছে আমরা আর কি এখান থেকে আর কি ইন্টারনেট অ্যাক্সেসটা আসলে মূলত পাই এ পাশে। সো এ হচ্ছে মূলত নেটওয়ার্কিং এর আসলে প্রসেস, ঠিক আছে? তো কনফিগারেশন দেখা লাগবে না। তারপরে যদি আমরা নেক্সট স্লাইডে যাই, একটু করে জানো।
আচ্ছা, 1 মিনিট। এখন আপনাদের এখানে হচ্ছে এই যে রাউটার আসলে এইভাবে নেটওয়ার্কটা হয় আসলে এক্স্যাক্টলি। এখানে আছে কি বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। এগুলো সম্বন্ধে আপনাদের আইডিয়া আছে কারো? বলেন তো একটু। এই জিনিসটা একটু জানা লাগবে, ঠিক আছে? বাইনারি 0 1, অক্টালে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, ডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত এবং হেক্সাডেসিমেলে 0 থেকে 9, এ থেকে এফ পর্যন্ত। এখানে 16টা, 10টা, 8টা, 2টা। এই জিনিসগুলো আসলে জানা লাগবে। ইথিক্যাল হ্যাকিংয়ে এই জিনিসগুলোই আসলে মিস করে যায়। সো নেটওয়ার্কিংয়ে আসলে এই জিনিসগুলো মোস্ট কমনলি জানা লাগবে এবং ইথিক্যাল হ্যাকিংয়ে বেশিরভাগই আমরা হেক্সাডেসিমেলের এই নাম্বারটা ফেস করব বেশি। আবার অনেক সময় হচ্ছে ডেসিমাল নাম্বারও ফেস করব, ঠিক আছে? সো প্যাকেট অ্যানালাইসিসের ক্ষেত্রে আসলে এগুলো আসবে। সো তারপরে হচ্ছে বিট, এগুলোটা না জানলেও চলবে। এটা হচ্ছে মোস্ট কমনলি কেস। এখন এই নেটওয়ার্কের আমরা যদি পোর্টের কথা চিন্তা করি, যেমন ওয়েব সার্ভিসের জন্য আমরা কি এইচটিটিপি এর জন্য, এটা হচ্ছে কিন্তু প্রোটোকল। ওয়েব সার্ভিসের একটা প্রোটোকল হচ্ছে এইচটিটিপি, ঠিক আছে? তো এর জন্য পোর্ট নির্ধারণ করা হচ্ছে 80 এইচটিটিপি এর জন্য। আবার এইচটিটিপিএস তার জন্য আছে কি 443, যেটা এসএসএল সার্টিফিকেট আর কি ইউজ করা হয় ওয়েবসাইটে। যে সাধারণত এই যে এই ওয়েবসাইটটার কথা যদি চিন্তা করি, এখানে ক্লিক করি, না এখানেই যাই, এই যে এইচটিটিপিএস ইউজ করছে, তেমন কি ডাটা এখানে সিকিউর। এখানে আমরা যা কিছুই করতেছি ডাটা কিন্তু এনক্রিপ্টেড ভাবে সার্ভারে যাতায়াত করতেছে। সো যখন হচ্ছে এখানে এইচটিটিপি থাকবে, সেই ডাটাগুলো কিন্তু সার্ভারের সাথে প্লেন টেক্সটে যায় একদম, হচ্ছে যে এই যে এগুলো যেমন আমরা দেখতে পারতেছি না, এই ভাষায় ঠিকই কিন্তু যায়। আর যখন এই যে এইচটিটিপিএস থাকে, তখন হচ্ছে কি এটা এনক্রিপ্টেড, তখন কিন্তু সাধারণ পাবলিক এটা আর পড়তে পারে না। সো এই কারণে এই দুটা পোর্ট ইউজ করা হয়। তার মানে কি 80 হচ্ছে 80 পোর্টটা হচ্ছে আমাদের আনসিকিউর এবং হচ্ছে 443 সিকিউর। তো তারপরে কি এফটিপি পোর্টের জন্য আমরা কি ইউজ করি, ওই যে ফাইল ট্রান্সফারের জন্য যে 21 সিকিউর না বলা যায়, কারণ হচ্ছে এটা প্লেন টেক্সটে যাতায়াত করে, তো সিকিউর করার জন্য আরও অনেক উপায় আছে। তারপরে কি এসএসএইচ এর জন্য 22 সিকিউর রিমোট লগ ইন প্রসেস আর কি। এটা যে আমরা এক কম্পিউটারতে একটা লিনাক্সে আরেকটা লিনাক্স কীভাবে আর কি কানেক্ট করতে পারি এসএসএইচ এর মাধ্যমে, এগুলো আমরা দেখব পরবর্তীতে। তারপরে টিএফটিপি ছোটো ফাইল ট্রান্সফারের জন্য, ঠিক আছে? কোনো অথেন্টিকেশন লাগে না, এটা পোর্ট নাম্বার আছে 69। তারপরে ইমেলে পোর্টের জন্য এই যে 3টা পোর্ট ইউজ করা হয়, যে পোর্ট 25 এসএমটিপির জন্য, পপ 3 এর জন্য হচ্ছে 110, আই ম্যাপের জন্য 143। এগুলো হচ্ছে মেল সার্ভারের আর কি পোর্ট নাম্বার। আর নেটওয়ার্ক সার্ভিস হচ্ছে ডিএনএস পোর্টের জন্য 53, যেমন হচ্ছে গুগলের হচ্ছে আইপি অ্যাড্রেস কনভার্ট করে এই যে ডোমেইন নেম, এটা আসলে একটা পোর্ট নাম্বার আর কি। সো এটা পরে প্র্যাকটিক্যালে যখন যাব তখন আমরা আর কি পোর্টের ইয়েটা বুঝবো, ঠিক আছে? তারপরে আছে ডিএসসিপি এর জন্য হচ্ছে কি 6768, অটো আইপি অ্যাসাইন করে আর কি এটা। সো তারপরে আছে এনটিপি 123। তারপরে রিমোট অ্যাক্সেস ম্যানেজমেন্টের জন্য কি এটা কমন পোর্ট, যে 3389। উইন্ডোজ রিমোট ডেস্কটপ প্রোটোকলের জন্য পোর্টটা এটাই থাকে। সো পোর্ট আছে কি টেলনেটের জন্য 23। তো পুরনো আছে এটা রিমোট অ্যাক্সেস আর কি একটা সার্ভিস। তো এখন আর এটা আর কি ইউজ করা হয় না, এখন সাধারণত এই যে 3389 পোর্টটা ইউজ করা হয়। আর ডাটাবেজের জন্য আমাদের অনেকগুলো পোর্ট আছে, যেমন হচ্ছে মাই এসকিউএলের জন্য হচ্ছে 3306, তারপরে হচ্ছে মাইক্রোসফট এসকিউএল সার্ভারের জন্য হচ্ছে 1433, তারপরে ওরাকলের জন্য 1521 ওরাকল ডাটাবেজে
PostgreSQL এর জন্য হচ্ছে 5432। সো আদার কমন পোর্ট যেমন আছে এসএমবির জন্য 445, এটা ফাইল শেয়ারিং এর জন্য। তারপরে নেট বায়োস লোকাল নেটওয়ার্ক শেয়ারিং এর জন্য 139। তারপরে এইচটিটিপি এর অল্টারনেট এ একটা পোর্ট 8080। তো কমনলি আসলে ভালনারেবল বেশি থাকে যে এইগুলোতেই, এটা আসলে সত্য কথা। এখানে আরেকটা পোর্ট হবে যে 80 পোর্ট, আরেকটা সহ 21, 23, 445, 3389, এগুলোই আর কি মোস্ট কমনলি হচ্ছে ভালনারেবল থাকে। এখন এই পোর্টের মধ্যে যে বাকিগুলো ভালনারেবল না, এটা আসলে ভুল ধারণা। বাকিগুলো ভালনারেবল হতেই পারে তখনই যখন হচ্ছে কি এই ডাটাবেজের সফটওয়্যারগুলো লো ভার্সনের হয়, তখন কিন্তু সেটা ভালনারেবল হতে পারে। এটা আবার যে এই পোর্টেই এক্স্যাক্টলি থাকবে এমনটা নয়, ম্যানুয়ালি পোর্ট মানে করে দেওয়া যায়, সেট আপ করা যায় আর কি। সো এই পোর্ট সম্বন্ধে কি কারো কোনো বুঝতে সমস্যা আছে? যদি একটু বলতেন। হ্যালো? হ্যালো? একটু রেসপন্স করেন, কারো বুঝতে সমস্যা হয়েছে কিনা। ওকে, ঠিক আছে। তো এটা গেল একদম বেসিক পার্ট। এখন এটা শেষের পরে আমাদের করণীয় কি? এটা শেষের পরে আমাদের করণীয় আছে বেশ কয়েকটা জিনিস। যেমন হচ্ছে কি আমাদের হচ্ছে লিনাক্স, কালি লিনাক্স ইউজ করা জানতে হবে, মাস্ট বি, ঠিক আছে। এখানে লিনাক্সের কমান্ডগুলো জানা লাগবে। সো কালি লিনাক্স হ্যাকারদের আসলে বেশিরভাগই হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেসে কাজ করা লাগে। সো অবশ্যই হচ্ছে কালি লিনাক্সের প্রত্যেকটার কমান্ড অবশ্যই জানা লাগবে। লিনাক্স সেট আপ করার জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে যে ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন প্রো। নর্মালি তো সফটওয়্যার ইনস্টল সবাই করতে পারেন না, একটু রেসপন্স করেন তাহলে বেটার হয় আর কি আমার বোঝাইতে। ও, ওটা সমস্যা নেই, করা যাবে অনেকভাবে, ইউএসবিতেও করা যাবে। সো আর একটা হচ্ছে কি এই যে ভার্চুয়াল বক্স এবং ভিএমওয়্যার, এই দুইটাই হচ্ছে বেটার। তো আপনারা চাইলে উইন্ডোজের পরে এই যে ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন প্রো এটা ইউজ করতে পারেন, এখানে যে কোনো একটা নিয়ে। সো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। নর্মালি আপনারা হচ্ছে যেভাবে সফটওয়্যার ইনস্টল করেন সেম প্রসেস, ঠিক আছে, যেভাবে আর কি সফটওয়্যার ইনস্টল করেন ওই সেম প্রসেসেই। তো আরেকটা আছে এখানে, তো আমরা ভার্চুয়াল বক্সের লিঙ্কগুলো দিয়ে দিলাম। এই দুটো যে কোনো একটা করে আপনারা হচ্ছে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনাদের আসলে করণীয় কি? ইনস্টল করার পরে আপনাদের হচ্ছে যে সাপোজ হচ্ছে এখানে দেখাই দিই, নর্মালি এখানে আরেকটা অপশন থাকে, আমারটা নাই, রিমুভ করে ফেলছিলাম। এখানে ফাইলে যাবেন, যাই নিউ ভার্চুয়াল মেশিন, ঠিক আছে। সো নিউ নেবেন, দেন হচ্ছে রেকমেন্ডেড আপনার প্রথমটাই সিলেক্ট রাখবেন, তারপরে নেক্সট, এটা লাস্টেরটা সিলেক্ট করবেন, হয় এটা থাকে নইলে এটা থাকবে, দুইটার একটা থাকবে, বেশিরভাগই এইটা থাকে আর কি। সো এইটা সিলেক্ট করবেন, আগে থেকে ওএস সিলেক্ট করার কোনো দরকার নেই। দেন নেক্সট, তারপরে কি লিনাক্স সিলেক্ট করবেন, দেন লিনাক্স সিলেক্ট করার পরে যে আদার লিনাক্স, এই যে এইটা কার্নেলের লেটেস্ট ভার্সনটা, এটা সিলেক্ট করবেন। দেন নেক্সট, তারপরে হচ্ছে এটা আপনাদের যদি হচ্ছে এক্সটার্নাল ড্রাইভ থাকে খালি, তো সেই ড্রাইভটা আর কি চিনে দিতে হবে। সেই ড্রাইভে একটা ফোল্ডার করে সেই ফোল্ডারটা চিনে দেন ওপেন দিতে হবে, এখানে কাজ হচ্ছে এটা। তারপরে কি নেক্সট, আবার নেক্সট দেওয়ার পরে এখানে একটু কাজ থাকে, আপনারা আসলে এক্স্যাক্টলি ওই ডিস্কে ম্যাক্সিমাম স্টোরেজ কত দিবেন, এটা একটা ফ্যাক্ট। লিনাক্স ইনস্টলের জন্য আপনারা মিনিমাম বর্তমানে 60 জিবি লাগে, ঠিক আছে। সো 60 জিবি এই জায়গায় সিঙ্গেল, এইটা প্রথমটা দিয়ে দেবেন স্টোরে, ভার্চুয়াল সিঙ্গেল ফাইলটা আর কি। সো দেন আছে নেক্সট, তারপরে এখান থেকে কাস্টমাইজ সফটওয়্যার,
তারপরে এখান থেকে আপনারা মেমোরিটা বাড়ায় নিতে নিতে পারবেন। এখান থেকে এই যে 4096 8 জিবি করে নেবেন। দেন প্রসেসর এখান থেকে ফার্স্টে 2 কোর থাকে, আর ভার্চুয়ালের জন্য আরেকটা কোর আপনারা বাড়ায় নেবেন। দেন ক্লোজ, তারপরে আবার ওকে দিয়ে দেন হচ্ছে এই যে নিউ সিডি যেটা, এখান থেকে আপনারা এই যে এটা সিলেক্ট করবেন ইউজ ওএস ইমেজ, তারপরে হচ্ছে কালি লিনাক্সটা চিনে দিয়ে দেন আপনারা ওকে দিবেন, তারপরে ক্লোজ। ঠিক আছে, এটা হচ্ছে প্রসেস। তারপরেও আমি আপনাদের এইটা ইনস্টল করার জন্য একটা ভিডিও দিয়ে দেবো, আমাদের ভিডিও আছে ইউটিউব চ্যানেলে। তারপরে আপনি রান করলে ওই যে যে ভিডিওটা আছে একদম সেম হুবহু, কোনো চেঞ্জ হয় না এখনো পর্যন্ত। ঠিক আছে, আমরা যদি ইউটিউবে যাই, আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়াই আছে। না পারলে তখন আমি নিজে করে দিব আপনাদেরকে স্ক্রিন শেয়ার দিয়ে। ঠিক আছে, সো যদি আমরা হচ্ছে আমাদের চ্যানেলটাতে যাই, এখানে হচ্ছে এই যে কালিনেক্স আছে ফিজিক্যালি ইনস্টল করার জন্য এই ভিডিওটা আছে, আর যারা ভিএমওয়্যার ইনস্টল করবেন এই ভিডিওটা আছে। ঠিক আছে, এখানে পুরো প্রসেসটাই ভালোভাবে দেখানো আছে, স্টেপ বাই স্টেপ। সো একদম সেম, কোনো চেঞ্জ নাই এটাতে। ঠিক আছে, সো আশা করি সবাই এভাবে ইনস্টল করবেন। তারপর হচ্ছে আমাদের কাজটা কি আসলে এক্স্যাক্টলি, তারপর আমাদের কাজটা হচ্ছে আমাদের হচ্ছে যে মেটাসপ্লয়েটেবল 2টা লাগবে। এই যে ডাউনলোড আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ডাউনলোড করার পরে ওইটা ওপেনে ক্লিক করলে আপনি হচ্ছে যে ডাউনলোডে ফোল্ডারে গেলে এরকম পাবেন। ঠিক আছে, যেমন এই যে ডেবিয়ানে একটা আছে, জাস্ট ওপেন, এটা ইম্পোর্ট, এই যে লোড নিবে। পিসি কনফিগারেশন একটু হাই হলে সবচেয়ে বেটার। ঠিক আছে, পিসি কনফিগারেশনের একটা রিকোয়ারমেন্ট থাকে, কারণ অনেক সফটওয়্যার ইনস্টল করা লাগবে, এই জন্য। মিনিমাম তো আপনার 8 জিবি র্যাম লাগবে, আর 256 জিবি সি ড্রাইভ তো লাগবে, নাহলে একটু স্লো হবে। ওটা হচ্ছে এমনি, ওটা সি ড্রাইভ তাই তো। আর হচ্ছে আপনার স্টোরেজ কত, মেইন স্টোরেজ? একটা ড্রাইভ হলে তো হবে না, আপনাকে হচ্ছে। ও, ফাঁকা থাকলে তাইলে কোনো সমস্যা নেই, ফাঁকা থাকলে আপনি লোড দিতে পারেন। তারপরেও আপনি একটা এক্সটার্নাল ড্রাইভ নিতে পারেন, সবচেয়ে 256 জিবি হলে কাজ করতে বেটার হবে আর কি, সহজ হবে। ঠিক আছে, পেনড্রাইভের মাধ্যমে কালি লিনাক্স বুট করে চালাবেন সেটা। হ্যাঁ, ওটা করতে পারবেন, সমস্যা নেই। না না না, আপনি বারবার বুট করতে হবে, এই একটা ঝামেলা, তাছাড়া কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু হচ্ছে সেক্ষেত্রে একটা সমস্যা থাকে, আপনি তো ল্যাব প্র্যাকটিস ওইভাবে করতে পারতেছেন না, কারণ তো আপনাকে ভিএমওয়্যার ঠিকই আপনাকে তারপরে আবার ইনস্টল করা লাগবে বারবার। কালি লিনাক্স এটা হচ্ছে একটা পারসিস্টেন্ট সিস্টেম, যে এখানে হচ্ছে আপনি কাজ শেষ করার পরে আপনি যখন পেনড্রাইভ খুলে নেবেন থাকবে না, এখানে একটা প্রসেস আছে থাকার, কিন্তু আসলে বেশি স্টোরেজ রাখা যায় না ওখানে। আপনার হচ্ছে যে পেন ড্রাইভ, সেই পেন ড্রাইভের স্টোরেজের উপরে ডিপেন্ড করে যে আপনি কতটা আর কি ওখানে রাখতে পারবেন। ঠিক আছে, ওই স্টোরেজের বাইরে যখন চলে যাবে তখন আর কোনো কিছু সেভ নেবে না, তখন বারবার কিন্তু ক্র্যাশ করবে পেন ড্রাইভ। হ্যাঁ হ্যাঁ, পিসিতে ভার্চুয়াল মেশিন দিয়ে ইনস্টল করবেন, ওটাই সবচেয়ে বেটার। ঠিক আছে, সো এটা গেল হচ্ছে লিনাক্সের ব্যাপারটা। এখন যদি আমরা হচ্ছে, আর তারপরে হচ্ছে কি যে আপনাদের সেটিংয়ে যে এটাকে ব্রিজ মোডে করতে হবে। ঠিক আছে, নেটওয়ার্কের একটা ফ্যাক্ট থাকে, এই যে আপনাদের নর্মালি হচ্ছে কি এই যে হোস্ট অনলি অ্যাডাপ্টার অথবা নেট থাকে, তো এই যে এইটাতে ক্লিক করতে হবে, নর্মালি এটা থাকে আর কি। তো এটাতে ক্লিক করার পরে সেভ, দেন তারপরে রান করলে আপনার কাজ করবে। সেটা হচ্ছে মেটাসপ্লয়েটেবল এবং লিনাক্স দুইটাই ব্রিজ মোডে করে নিতে হবে। ঠিক আছে, সো তারপরে লিনাক্সে একটা আপডেটের ফ্যাক্ট আছে,
যে আমি হচ্ছে একটা টার্মিনাল ওপেন করলাম, এখানে একটা টার্মিনাল ওপেন করি। এই টার্মিনালে হচ্ছে আমাদের একটু আমরা পিডিএফটায় যাই আসি। সো পিডিএফটা একটু ফলো করেন। যে কালিনাক্সের বেসিক টু অ্যাডভান্স কমান্ড, এখানে কিন্তু প্রায় 150-এর মতো কমান্ড আছে, ঠিক আছে? 150 হবে না, না না 150 এক্স্যাক্টলি হবে না, কমই আছে। সো যতগুলো কমান্ড আছে প্রত্যেকটা কমান্ডের মিনিং এবং কি কমান্ড দিলে কি হবে সেটা বাংলায় সম্পূর্ণরূপে লেখা আছে, ঠিক আছে? সো আপনারা দেখলেই টের পাবেন। তারপরেও যদি আমি হচ্ছে আপনাদের এটা একটু দেখাই দিই। সো আমি এখন কোন ডিরেক্টরিতে আছি, কোন ফোল্ডার আছে, তার জন্য কমান্ড আছে পিডব্লিউডি। আমি এই ফোল্ডারের ভেতরে আছি, পুরো ইউআরএলটা সহ পাচ্ছি। পিডব্লিউডি মানে কি, প্রেজেন্ট ডিরেক্টরি, যেটা বর্তমান যে ডিরেক্টরি সেটা দেখাবে। তারপরে এখানে কি এলএস, এলএস দিলে লিস্ট, এলএস এর ফুল ফর্ম লিস্ট, মানে ওই ডিরেক্টরিতে কি কি আছে এক্স্যাক্টলি সেগুলো আমি এখানে টার্মিনালে দেখতে পারবো। তারপরে কি সিডি, সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি, মানে এক ফোল্ডারে তার এক ফোল্ডারে যাওয়ার জন্য। তার আগে আমরা একটা কাজ করি, আমরা একটা ফোল্ডার তৈরি করি। এখানে ফোল্ডার তৈরি করার জন্য কি করতে হবে, MKDIR মানে মেক ডিরেক্টরি, ঠিক আছে? তারপরে হচ্ছে কি, সো এই মেক ডিরেক্টরি টুলসটাকে আমরা কল করলাম। এখন হচ্ছে আমরা একটা নাম দিই, নিউ ফোল্ডার, ঠিক আছে? নিউ ফোল্ডার, FOLDER। সো এখানে নিউ ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমরা সিডি নিউ লিখে ট্যাবটা দিই, ট্যাব, নিউ লিখে ট্যাব প্রেস করলে এই যে আমাকে হচ্ছে নিউ নামে যেগুলো আছে সবগুলো আমাকে দেখাচ্ছে। তারপরে কি করতে হবে, আরেকটা ট্যাব প্রেস করলাম, ট্যাব প্রেস করলে এবার অটোমেটিক্যালি কিন্তু এখানে চলে আসছে। পরেরটা ট্যাপ করলে পরেরটা চলে যাবে, তারপরে ফিরে আবার এই যে এটা চলে আসলাম, দেন এন্টার, আবার এন্টার, চলে আসছে ফোল্ডারে। এখন যদি আমরা আবার এলএস কমান্ড দিই আমাদের ফোল্ডারে কিছু নাই, ঠিক আছে? তো এখন হচ্ছে আমাদের এখানে কিছু একটা ক্রিয়েট করা লাগবে, যে সাপোজ একটা ফাইল ক্রিয়েট করব, সেক্ষেত্রে কি কমান্ড দিতে হবে, ফাইল ক্রিয়েট করার জন্য টাস্ক কমান্ড, TOUCH টাস্ক কমান্ড দিয়ে আমরা যদি লিখি যে ফাইল ডট টিএক্সটি, তো আমাদের একটা ফাইল তৈরি হবে, ঠিক আছে? এই যে এলএস দিলাম, ফাইল তৈরি হয়েছে। এখন এই ফাইলে আমরা কিছু লিখব, সেক্ষেত্রে আমরা অনেকগুলো টুলস ইউজ করতে পারি, যেমন ন্যানো, ন্যানো আছে, তারপরে আছে জিএডিট, GEDIT, জিএডিট, তারপরে আছে কি ভীম, তারপরে আছে আরও অনেক টুলস আছে, যেমন নোটপ্যাড উইন্ডোজও থাকে এরকম, এতে অনেকগুলো টুলস আছে। উইন্ডোজে আরেকটা টার্মিনাল বেস যে কমান্ড টুলস আছে সেটা হচ্ছে মোর, মোর কমান্ড দিলে সেটা আর কি লেখা যায়, ঠিক আছে? সো আমরা হচ্ছে এটাতে লেখার জন্য আমরা জিএডিট বেশিরভাগই ফলো করি, যেটা GUI মানে গ্রাফিক্যাল ইন্টারফেসে। তো জিএডিট, ঠিক আছে, ডিআইটি। তো ফাইল ডট টিএক্সটি এই কমান্ডটা দিলে আমাদের এই যে ফাইলটা ওপেন হয়ে গেছে। এখন চাইলে আমরা এখানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, WRLD, ঠিক আছে? সো এটা লিখলাম, এখান থেকে সেভ দিয়ে দিলাম। এখানে যে এখানে মেসেজটা দেয়, সেভ ক্লিক করলে যে এখানে সেভিং ফাইল, ঠিক আছে? সো চলে গেছে, দেন হচ্ছে তার মানে কি আমাদের সেভ হয়ে গেছে। এখন এই ফাইলটাতে কি আছে সেটা দেখার জন্য আমাদের কি কমান্ড দিতে হবে, সেটা দেখার জন্য আমরা ক্যাট, আমরা এই টার্মিনালে দেখব সেজন্য। সো ফাইল ট্যাব প্রেস করলাম, এবার এন্টার, এই যে আমাদের কি লেখা রয়েছে ওটা সেটা দেখতে পারতেছি। এখন চাচ্ছি যে এই ফাইলে আমরা হচ্ছে আমরা ফাইলটা ওপেনই করব না, কিন্তু তা বাদেও এর মধ্যে কিছু লিখব। তো সেজন্য আমাদের ইকো কমান্ড দেওয়া লাগে, ইকো, ECHO, ইকো। দেন হচ্ছে আমরা ডাবল কোটেশন দিলাম, লিখি হচ্ছে হাই, আই এম রানা, ঠিক আছে? সো এটা আবার ডাবল কোটেশন দিলাম, দেন গ্রেটার দেন, তারপরে আমাদের ওই ফাইলটার নেম ফাইল ডট টিএক্সটি, দেন এটা এখানে সেভ হয়ে গেছে। এখন আমরা একটু ক্যাট করে আবার দেখে আসি, এই যে সেভ হয়ে গেছে, বাট আগেরটা রিমুভ হয়ে গেছে। সো তাহলে এটা একটা সমস্যা যে আমাদের আগেরটা রিমুভ হয়ে যাচ্ছে।
সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বেস্ট উপায় যেটা, আমরা সেটা ইউজ করব ন্যানো, এনএ ঠিক আছে। ন্যানো হচ্ছে সবচেয়ে বেস্ট উপায়। ফাইল ডট টিএক্সটি, এটা যদি সিলেক্ট করি আমাদের টার্মিনালেই ওইটা ওপেন হবে। তো আমরা লাস্টে যে এখানে আমরা যদি হ্যালো ওয়ার্ল্ড ডব্লিউআরএলডি, ঠিক আছে, এটা লিখলাম, কন্ট্রোল এক্স প্রেস করতে হবে, তারপর ওয়াই প্রেস করতে হবে, দেন এন্টার দিলে ওটা সেভ হয়ে গেছে। সো আবার যদি একটু ক্যাট কমান্ড দিই, ক্যাট কমান্ড দিলে এই যে টোটাল লেখাটা এখানে থাকতেছে, ঠিক আছে। এই গেল প্রসেসটা। এখন হচ্ছে আমরা এই ফাইলটা ডিলিট করব। সো ফাইল ডিলিট করার জন্য কি কি করতে হবে, ফাইল ডিলিট করার জন্য আরএম কমান্ডটা দিতে হবে, আরএম ফাইল ডট টিএক্সটি। যদি কমান্ড দিই ফাইলটা তো ডিলিট হচ্ছে না, তাহলে কি আমরা নাম লেখাটা ভুল করছি, আবার দিই, ফাইল ডিলিট হয়ে গেছে। এখন যদি আমরা এলএস দিয়ে দেখি আমাদের ফাইলটা নেই। আমরা আবার একটা ফোল্ডার ক্রিয়েট করি, এফ এম কে ডিআইআর, নিউ ফোল্ডার, এখানে একটা, হ্যাঁ? তো আমরা এলএস যদি দিই এখানে একটা নিউ ফোল্ডার আছে। এই ফোল্ডার ডিলিট করার জন্য কি করা লাগবে, আর এম ডিআইআর মানে রিমুভ ডিরেক্টরি, বলে দিতে হবে যে ওটা আসলে ফোল্ডার ডিলিট করতেছি আমরা, ঠিক আছে। সেক্ষেত্রে আবার নিউ ফোল্ডার নেমটা দেন আমরা ডিলিট করে দিলাম। এখন চাচ্ছি যে এই ফোল্ডারের মধ্যে যা কিছু আছে, এই ফোল্ডারের মধ্যে অনেক ফাইল থাকতে পারে। সাপোজ আমরা একটু বানাই, এমকে ডিআইআর ফোল্ডার দিলাম, আরও কিছু একটা দিয়ে দিলাম, সরি, তারপরে আবার আরও কিছু দিয়ে দিলাম, তারপরে হচ্ছে টিও ইউসিএস টাস দিয়ে ফাইল দিলাম, ফাইল আরও কিছু দিয়ে দিলাম, এখানে অনেকগুলো আছে। এখন আমরা এইগুলোর একসাথে ডিলিট করবো, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, তখন আমরা কি করব, আর এম, তারপরে আমরা স্টার দিতে পারি, স্টার, এটা দিলে কি হচ্ছে, ডিলিট আসলে কি হচ্ছে দেখা যাক। এলএস কমান্ড দিই, ডিলিট হয় নাই। তখন আমাদের কি করতে হবে, আর এম মাইনাস আর এফ। আর এফ হচ্ছে এই আর এম কমান্ডের একটা হচ্ছে সাব কমান্ড, যেটাতে বোঝানো হচ্ছে ফোর্সফুলি ডিলিট করার জন্য। এখন যদি আমরা এন্টার দিই তো আমাদের এখানে কি আসতেছে, এই যে ইয়েস আর নো, ইয়েস কমান্ড দিলাম। এখন যদি আমরা এলএস দিই সব ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। সো আর এম স্টারে হয় এখানে, তো ওই যে নর্মালি ডিফল্ট অবস্থায় কিছু দিছিলাম না, সেটার জন্য আর কি এটা আসছে, ওখানে ইয়েস দিলে হয়ে যেত। সো এই গেল ফ্যাক্ট লিনাক্সের বেসিক কমান্ড। এখন আমরা প্রিভিয়াসে যে কমান্ডগুলো দিছি এই কমান্ডগুলো, এখন যদি এই কমান্ডগুলো ক্লিয়ার করতে চাই, সিএল ই এ আর ক্লিয়ার কমান্ড দিলে সব রিমুভ হয়ে গেল। এখন আমরা প্রিভিয়াস কী কী কমান্ড ইউজ করছি সেটা দেখার জন্য আমাদের কী কমান্ড দিতে হবে, সেটা দেখার জন্য হিস্টোরি, HIS TORY, ঠিক আছে। এই হিস্টোরি কমান্ড দিলে আমরা আজ পর্যন্ত যত কমান্ড ইউজ করছি এখানে টোটাল, মানে এই পিসির উইন্ডোজ মানে ওএস দেওয়া থেকে শুরু করে যত কমান্ড ইউজ করছি সব এখানে শো করবো, ঠিক আছে। শুধুমাত্র নর্মাল ইউজারে যে কমান্ড দিছি, রুট ইউজারে কমান্ড দিতে গেলে রুট ইউজারে যায়, আবার হচ্ছে আপনাকে এই হিস্টোরি কমান্ড দিতে হবে, তখন রুট ইউজারগুলো আসবে। তো এখন হচ্ছে আমাদের এই গেল বেসিক কমান্ড এখানকার। তো তারপরে কি আমরা হচ্ছে এই যে সিস্টেম ইনফরমেশন জানার জন্য, আমরা যখন একটা সিস্টেম হ্যাক করব তখন কিন্তু আমরা কিন্তু এই গ্রাফিক্যাল ইন্টারফেস কিন্তু পাবো না, ঠিক আছে। তখন কিন্তু আমাদের হচ্ছে কি এই বেসিক কমান্ডগুলোই ধরে ধরে কাজ করতে হবে আমাদের, প্রত্যেকটা জিনিস এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো সেক্ষেত্রে আমরা এই কম্পিউটারের আছে আমরা কি ওএস এর ইনফরমেশন জানবো, এই যে কার্নেল, কার্নেল সিস্টেম ইনফরমেশন যেটা আর কি বলা হয়। তো কার্নেল ইনফরমেশনের জন্য কি ইউনেম মাইনাস এ, এই যে এখানে লিনাক্স কালি লিনাক্স ইউজ করা হচ্ছে এই ভার্সনটা, ঠিক আছে। সো এখানে আবার ওএস ভার্সন আবার দেখার জন্য আমরা এই কমান্ডও দিতে পারি। সো একই বলা যায়, একই কমান্ড, ঘুরে ফিরে একই কমান্ড, ঠিক আছে। ওই সে এটা হচ্ছে রিলিজ ডেট হচ্ছে এই যে এটা কালি লিনাক্স ইউজ করা হচ্ছে, এখানে তেমন খুব যে একটা ইনফরমেশন পাওয়া যায় না, এটাই বেস্ট ইয়ে।
যে লিনাক্সের নাম এবং ভার্সন দুটাই দেখাচ্ছে। আমরা সাধারণত এটাই ইউজ করি বেশি। সো তারপরে কি এই মেশিনের নামটা কি সেটা দেখার জন্য আমাদের হোস্ট নেম, এটা উইন্ডোজও সেম কালি, সেটা দেখাচ্ছে হু এম আই কমান্ড দিলে। সো বর্তমান ইউজার কে সেটা দেখাচ্ছে কালি। আমাদের এর একটা আইডি আছে, সেই আইডি দেখার জন্য আইডি কমান্ডটা দিতে হয়। তারপরে আপ টাইম সিস্টেমটা কতক্ষণ ধরে আর কি সিস্টেমটা অন আছে সেটা দেখার জন্য UPTIME। এই আমার এই সিস্টেমটা ওপেন আছে প্রায় বলা যায় যে হচ্ছে একদিন 12 ঘন্টা, প্রায় 24 ঘন্টা পার হয়ে গেছে, তারপরে আরো 12 ঘন্টা ধরে, তার মানে প্রায় 1.5 দিন ধরে আমার এই পিসিটা ওপেন আছে, আমি বন্ধ করিনি এখনো পর্যন্ত। ঠিক আছে। সো তারপরে হচ্ছে কি এখানে আরো ইনফরমেশন আছে। সো দিয়ে আমরা ধরে ধরে দেখি। তো আপ টাইম, তারপরে ডিস্ক ইউজার্স ইনফরমেশন, তাহলে DF-H, তো আমার ডিস্ক ইনফরমেশনটা পাওয়া যাচ্ছে এখান থেকে। ঠিক আছে, যে আমি মানে ইউজ করতেছি না করতেছি, আমার কতটুকু ইউজ হচ্ছে কি না হচ্ছে সেটা এখান থেকে আমি আর কি দেখতে পারতেছি। টোটাল হচ্ছে আমার এই যে এটা NVMe ইউজ করতেছি 512 জিবির। তো আমার মেন স্টোরেজ আছে হচ্ছে 445 জিবির মতো। আচ্ছা, আমার ইউজ হচ্ছে এখানে 205 জিবি, আর অ্যাভেলেবেল আছে 218 জিবি। সো এখন হচ্ছে আমাদের এখানে পরবর্তী কমান্ড, যে র্যাম ব্যবহারের দেখার জন্য, তাহলে হচ্ছে কি কমান্ড আমাদের, ফ্রি ফ্রি -M মেমোরি ইউজটা, র্যাম কি পরিমাণে ইউজ হচ্ছে সেটা আমরা দেখতে পারতেছি এখান থেকে। সো খুব বেশি ইউজ হচ্ছে না, 15 জিবির মতো র্যাম ইউজ হচ্ছে আমার এখানে, অনেক সিস্টেম চলতেছে তো। সো তারপরে হচ্ছে কি আপাতত এখন কি কি প্রসেস রানিং আছে সেটা দেখার জন্য আমরা টপ কমান্ড ইউজ করতে পারি। টপ, এই যে লাইভ কি কি সিস্টেম আর কি রানিং চলতেছে, অটোমেটিক্যালি এটা চেঞ্জ হবে আর কি কোনো কোনো, যে VMware চলতেছে, ক্রোম চলতেছে, আরও বিভিন্ন প্রসেস আর কি রানিং হচ্ছে। এটাই কাটার জন্য আছে Ctrl+X, তারপরে জেড, বেশিরভাগই জেডেই কাটে। তারপরে আবার GUI ইন্টারফেসে এই স্টপ, এটা ইনস্টল করা নেই, কোনো সফটওয়্যার টুলস ইনস্টল করতে গেলে যদি এরকম দেখায়, সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের কমান্ডটা হবে সু, আগে রুট ইউজারে যেতে হবে এই কমান্ডটা দিয়ে, এটা দিয়ে পাসওয়ার্ডটা, আর আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই, দেন হচ্ছে এই স্টপ কমান্ডটা দিলাম, এই যে এটা আসলো, দেন হচ্ছে আমরা এই কমান্ডটা, এই যে ইনস্টলের কমান্ডটা আমাদের এখানে দিয়ে দিছে। সো আমরা যদি এখন এই কমান্ডটা দিই, সো এটা রান হয়ে যাবে। এখন যদি আমরা হচ্ছে এই স্টপ কমান্ডটা দিই, তো হচ্ছে আমাদের একটা গ্রাফিক্যাল ইন্টারফেসে একটা হ্যাকার হ্যাকার ভাব চলে আসে না, বিষয়টা এরকম না, একটা হ্যাকার হ্যাকার ফিল চলে আসছে এবার। এটা কি না কি টার্মিনাল, আসলে এগুলো কিছুই না। ঠিক আছে, আপনার প্রসেস কি চলতেছে, ফ্যাক্ট হচ্ছে এটা। এখানে হচ্ছে আমার র্যাম ইউজ হচ্ছে প্রায় 14 জিবির মতো, এটা আমি দেখতে পারতেছি। সোয়াপ মেমোরি, সোয়াপ ভার্চুয়াল র্যামটা আমার ইউজই হচ্ছে না, যেহেতু আমার এখানে 32 জিবি র্যাম। সো 14 জিবির মতো ইউজ হচ্ছে আমার র্যাম, সেটা আমি দেখতে পারতেছি। প্রসেস আহামরি খুব একটা ইউজ হচ্ছে না, এগুলো আস্তে আস্তে দেখতে দেখতে শিখে যাবেন, টেনশন নেই। তারপরে পারমিশন কমান্ড, এখন এইগুলো একবারে থাক, আপনারা হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে, লিনাক্স ইউজ করার পরে আপনারা এই পর্যন্ত কভার করবেন। ঠিক আছে, এই পর্যন্ত বেসিক কমান্ড, এটা দেখবেন, খাতায় নোট করবেন, নিজে হাতে লিখবেন, আর হচ্ছে প্র্যাকটিস করবেন, লেখার চেয়ে বেশি প্র্যাকটিস করলে সবচেয়ে বেটার হবে আর কি। ঠিক আছে। ও, ক্লাস টাইম শেষের পথে। আচ্ছা, এটা শেষ হলে আমরা আবার আরেকটা ক্রিয়েট করতেছি। সে আজ এরপর থেকে আপনারা হচ্ছে টেলিগ্রামটা ইনস্টল রাখবেন,
আমরা নেক্সট থেকে টেলিগ্রামে ক্লাসটা নিব, কারণ হচ্ছে টেলিগ্রামে অনেক টাইম আর কি ক্লাস নেওয়া যায়। ঠিক আছে, তো সবাই একটু টেলিগ্রামটা রেডি করে রাখবেন পিসিতে, তাহলে মনে করেন যে আরো দেখাতে সুবিধা হবে, ওখানে ডাটা ট্রান্সফার সবচেয়ে বেশি ইজি। সো ফিরে আবার রিটার্ন হোম স্ক্রিন। তো শোনা যায় না? ওকে, ঠিক আছে। তো এই যে যে কমান্ডগুলো দেখাইছি আপনারা এইগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আমি পিডিএফটাও দিয়ে দিচ্ছি আপনাদের সবাইকে, টেনশন নেই। আর হচ্ছে কোনো জিনিস না বুঝলে সেটা আমাকে অবশ্যই বলতে হবে। আপনারা হচ্ছে কি যে ট্রেনারের সাথে আপনাদের আগে ফ্রি হতে হবে, ঠিক আছে? আপনারা যদি ফ্রি না হন, ক্লোজলি যদি মনের কথা খুলে না বলতে পারেন, তাহলে মনে করেন যে আমি আপনাদের বিষয়টা বুঝবো না যে আপনারা আসলে এক্স্যাক্টলি বুঝতেছেন কিনা, কোনো জায়গায় প্রবলেম হচ্ছে কিনা। আমাদের এখানে হেল্প করার জন্য কিন্তু লোকের অভাব নেই, সমস্যা নেই। হেল্প করার জন্য আছে, যে সাদি আছে, সমস্যা নাই। না পারলে ও হেল্প করবে আপনাদের, ঠিক আছে? অলওয়েজ না পারলে আগে ওকে হচ্ছে সবাই টেক্সট করবেন, তারপরে হচ্ছে যখন যদি কোনো খুব বেশি ক্রিটিক্যাল প্রবলেম হয়, তখন সেটা আমি করে দিতে পারবো, সমস্যা নেই। মানে রিমোটলি এনি টাইম। সো ব্যস্ত থাকি তো সবসময়, রাত্রের বেলাটা একটু ফ্রি থাকি, সো আপনারা হচ্ছে রাত্রে আমাকে টেক্সট করলে বেশি পাবেন। তো পিডিএফটা আগে দিয়ে পিডিএফটা দিছি। হ্যাঁ, পিডিএফটা দিয়ে দিছি আপনাদের। আর হচ্ছে স্ক্রিন শেয়ারটা করে নি। স্ক্রিন কি দেখা যায়? হুম, ঠিক আছে। সো এটা দেখাইছি আপনাদের। আর সো এটা ক্লিয়ার করে দিয়ে নিই। এখন হচ্ছে আপনাদের কালি লিনাক্সটা আপনারা প্রত্যেকে ডাউনলোড করবেন। আর এটা, সো আরেকটা জিনিস আমি আপনাদের বলে দিই। এক মিনিট। আমরা হচ্ছে আপনাদের হচ্ছে সব প্রিমিয়াম টুলস, ঠিক আছে? মানে এগুলো আসলে অনেক কোর্সই দেয় না। যেমন হচ্ছে আপনাদের বার্ব সুইট, এগুলো সব জায়গায় দিবে কমন টুলস, কিন্তু কিছু টুলস আছে যেগুলো আসলে এক্সপেন্সিভ, যেগুলো আসলে পাওয়া যায় না, কিংবা কোনো ট্রেনারই আপনাকে দিবে না ওই টুলসগুলো। যেমন ওয়াইফাই হ্যাকিংয়ের টুলস, যেগুলো আসলে উইন্ডোজের জন্য পাওয়াই যায় না বলতে গেলে চলে। আপনার ওয়াইফাই হ্যাকিংয়ের জন্য আমরা টুলস পাবেন এখানে, বিল্ট ইন যেগুলো আছে আপনারা এগুলো ইউজ করবেন। কিন্তু আসলে এর বাইরে কিছু জিনিস আছে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এখানে যদি আমি হচ্ছে মোস্ট কমনলি হচ্ছে এই যে ওয়াইফাই হ্যাকিং এর জন্য অনেকগুলো টুলস আছে, যেমন ওয়াইফাই রিভার, তারপরে ফান ক্র্যাকটা আসলে খুবই সমস্যা করে, সো এটা দরকার নেই। বিশেষ করে এই দুইটা বেশি কাজ করে। তো তারপরেও আমাদের কিছু স্পেশাল দুইটা টুলস আছে, সেটা আমরা প্রোভাইড করব, একটা গিটহাবের আর একটা হচ্ছে উইন্ডোজের টুলস, সেটা ওয়াইফাই মডিউলসে। সো মডিউলটা এটা, না এটা না, ওয়াইফাই হ্যাকিং এর তো একটা মডিউল আছে আমাদের, কত নম্বর মডিউল? এটা হচ্ছে আমাদের
কত নাম্বার মিডিয়াম? কই গেল? এই যে ওয়্যারলেস 16 নাম্বার মডিউলে। সো এখানে বেশ কিছু প্রিমিয়াম টুলস দেওয়া হবে যেগুলো শেয়ার করা যাবে না। তারপরে হচ্ছে আমরা হচ্ছে যেমন হচ্ছে সিনিপিং এর জন্য যে এগুলো আসলে শেয়ার না করাটাই বেটার। সিনিপিং এর জন্য আমরা যা এগুলো দেখাবো, মেলওয়্যার থ্রেডস আর সিস্টেম হ্যাকিং এর পার্ট, এগুলো আসলে বাইরে কেউ শেয়ার করবেন না দয়া করে, কারণ সিস্টেম হ্যাকিং এর জন্য আসলে বাইরে ওই জিনিসগুলোই দেখানো হয় না যেগুলো আসলে রিয়েলি দরকার, যেগুলো আসলে এই যে আপনারা শোনেন না যে একটা ইমেজ দিল, আপনি ক্লিক করছেন, আপনার সিস্টেম কম্প্রোমাইজ হয়ে গেছে। তো এই অ্যাডভান্স টুলসগুলো আমরা শেয়ার করব পার্সোনালি। সো এগুলো আসলে বাইরে শেয়ার করা যাবে না আমাদের। একটা প্রিমিয়াম টুলস, আচ্ছা আমি একটা কাজ করি, আমি স্ক্রিন রেকর্ডারটা অফ করেছে সেটা দেখা যায় স্ক্রিন। হ্যালো। ঠিক আছে, তো আমাদের হচ্ছে এখানে আছে দুইটা, একটা হচ্ছে ডর্ক ইঞ্জিন, আর এটা হচ্ছে কি ডিরেক্টলি ডাউনলোড লিঙ্ক পাওয়া যায় প্রত্যেকটা এই জিনিসের। তো গুগলে এ একটা বেটার একটা ফিচার গুগলের। তো এটা মূলত গিট হাবের, যদি আমার বুক লাগে কোনো কিছু কিংবা আছে সফটওয়্যার, গেমস, আইসো ফাইল, ইমেজ, আদার্স, যা কিছু লাগুক এখান থেকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। যে সাপোজ একটা বই লাগবে, সেই বইটার নাম এখানে লিখে দিতে হবে যে আমাকে আছে প্রোগ্রামিং, প্রোগ্রামিং সি এর বুক লাগবে। তো সেক্ষেত্রে এখানে এন্টার দিলে ও হচ্ছে আপনাকে যে সি এর বইয়ের যে এখানে যে যত লিঙ্ক আছে গুগল থেকে আর কি বের করে এনে দেবে। তখন আপনি এক একটা করে ইউআরএল চেক করতে পারবেন। এই যে এখানে অনেকগুলো সি প্রোগ্রামিং এর বই আছে যে, ঠিক আছে, একদম পুরো ডিরেক্ট লিঙ্ক পাওয়া যাচ্ছে এই যে এখান থেকে সি প্রোগ্রামিং এর বই, যে টিউটোরিয়াল, এত সুন্দর সুন্দর বই রয়েছে এখানে। তারপরে এই যে এখানে আরো আছে সি প্রোগ্রামিং এর বই, একদম পুরো ডিরেক্ট। এই যে আমি হচ্ছে এই যে এইটা ইউজ করছি, আমি লিঙ্কটা অবশ্যই আপনাদের দিয়ে দেবো, ওটা নিয়ে টেনশন নেই। কপি, আমি আপনাদের প্রত্যেকটা ইসের লিঙ্কটা আমি দিয়েই দেবো। টর্ক ইঞ্জিনটা তো দেওয়া হয়েছে একটা, একটা এই যে। সো এই দুইটা লিঙ্ক হচ্ছে ইউজ করতে হবে, এটা কোনো ফাইল খোঁজার জন্য সবচেয়ে বেস্ট একটা একটা গিটহাব রিপোজিটরি টুলস আর কি। সো এখান থেকে অনেক লিঙ্ক প্রোভাইড করবে, একটা একটা করে আপনাকে খুঁজে খুঁজে নিতে হবে, ঠিক আছে। এ হচ্ছে মূল প্রসেস এটা ইউজ করার। আর একটা হচ্ছে যে ডর্ক ইঞ্জিন যেটা, এখন আমার কি চাই এক্স্যাক্টলি, এখানে সব কিছু আছে। তো শুধুমাত্র আমাকে হচ্ছে কি ডোমেনটা দিতে হবে। সো আমরা যদি এই ডোমেনটা দিই এখানে, আমরা এক্স্যাক্টলি আসলে কি চাচ্ছি এখানে, অটোমেটিক্যালি কিন্তু এখানে পেস্ট করার সাথে সাথে কিন্তু এটা হচ্ছে এক্স্যাক্টলি একদম এই যে লগ ইন পেজ লাগবে, জাস্ট আমি এখানে ক্লিক করবো, ওইটার এক্স্যাক্টলি লগ ইন পেজ যদি থাকে যে চলে আসছে, একটা একটা করে ওপেন করে দেখতে হবে, কোনো না কোনোটাই লগ ইন পেজ আছে। আমার তো অলরেডি লগ ইন আছে, এই জন্য হচ্ছে লগ আউট করে দিয়ে নেই। আচ্ছা যন্ত্রণা করতেছে কেন? সো এখান থেকে যদি আমি এবার লগ ইনে যাই, রাইট বাটন ক্লিক করে এই যে সাইন ইনের অপশনে চলে আসতেছে আর কি। এক্স্যাক্টলি এই জায়গাটাই আসতেছে। তো এই গেল হচ্ছে মেন তো তারপরে যদি আমি হচ্ছে কি কনফিগারেশন ফাইল কিংবা ডিরেক্টরি লিস্টিং এ যাই, এই ডিরেক্টরি প্রত্যেকটা ডিরেক্টরি লিস্টিং এর এই যে এখানে দেওয়া আছে, এখানে দেখাই যাচ্ছে।
আমি এখান থেকে ডিরেক্টরি ট্রাভেল করতে হতেছি যে ডিরেক্টরি এখানে দুইটা আছে ফোল্ডার আর কি। এখানে আছে একটা দুইটা তিনটা ফোল্ডার, এখানে এখানে দুইটা, এখানে আছে একটা দুইটা তিনটা। তো এরকম প্রত্যেকটা ওপেন করে করে দেখতে হবে। তারপরে হচ্ছে কি এখান থেকে আমি ব্যাকআপ ফাইল আছে কিনা ওর সেটা, এখন যদি আমি এই যে যাই ফাইলগুলো, ব্যাকআপ ফাইল, ওর যদি যে ব্যাকআপ ফাইল থাকুক না কেন সে পুরো লিস্ট ধরে পাওয়া যাবে। ব্যাকআপ ফাইলের ডট এক্সটেন্ড ডট ওল্ড নামে একটা ফাইল পাইছি। এখন আমার এই ফাইলটা দরকার, ডাউনলোড করার জন্য কি করতে হবে, ডাব্লু গেট কমান্ড দিয়ে এটা দিয়ে দেখি হয় কিনা। এরর দিচ্ছে, তার মানে ফাইলটা সিকিউর, এটা চাইলেও আমরা ডাউনলোড করতে পারবো না। তো এগুলো চেক করে করে দেখতে হবে। তারপরে রোবট ডট টিএক্সটি এটা আছে কিনা, ক্লিক করলাম, রোবট ডট টিএক্সটি এইজি, এইটা একটা বেস্ট ইনফরমেশন। তার মানে এই ওয়েবসাইটটা কতগুলো আছে ইউআরএল, কতগুলো ফোল্ডার ইউজ করতেছে, এখানে বেশিরভাগই হচ্ছে মার্কিং করাই থাকে, ঠিক আছে। সো এইটা দেখেও অ্যাটাক করা যায়, অ্যালাউ ডিসঅ্যালাউ কোনগুলো আছে এগুলো কিন্তু আমরা এখান থেকে ফলো আপ দিতে পারি, ঠিক আছে। এন্ড পয়েন্ট এখান থেকে ফাইন্ড আউট করা যায়। তো এই গেল একটা ফ্যাক্ট। তারপরে পিডিএফ ফাইলস, এখান থেকে যদি কোনো পিডিএফ ফাইল থাকে সেটা আমরা দেখতে পারবো। এই যে এগুলো পিডিএফ ফাইল, লোড নিচ্ছে যে পিডিএফ ফাইল, 20 পেজের একটা পিডিএফ ফাইল, এগুলো সব ইনফরমেশন আমরা এক এক করে পাবো। সো তারপরে এগুলো বেসিক ইনফরমেশন। এখন আছে কি যে আমরা যদি একটু শোডানে যাই, এখান থেকে ক্লিক করলাম, শোডানে গেলাম। এখন এটার আন্ডারে কোনো সার্ভার আছে কিনা, কি কি আছে, কোন কোন ডিভাইস আর কি ওপেন আছে সেগুলো আমরা দেখার জন্য যে শোডানে গেলাম, জাস্ট ডোমেইনটা দিলাম। এবার হচ্ছে আমরা হচ্ছে দেখতে পারি যে ও এআইপি ইউজ করতেছে। সো এআইপিটা যদি আমি কপি করি, কপি করে সি প্যানেল পাচ্ছি, তার মানে কি এই জায়গা তো এটা অনেক বড় একটা সার্ভারের আইপি, তার মানে এখানে অনেকগুলো আর কি সার্ভিস চলতেছে, একটা দুইটা সার্ভিস না। তো এই ওয়েবসাইটটার আন্ডারে অনেকগুলো আর কি ওয়েবসাইট, মানে এই সার্ভারের আন্ডারে অনেকগুলো ওয়েবসাইট চলতেছে। তো এটা মেন সি প্যানেল যেহেতু পাইছি, তার মানে এটা একটা সার্ভারের আইপি। তো এটা একটা সমস্যা যে আইপি লিকেজ হয়েছে, এটার এক্সপ্লয়েট করা যায় কিনা সেটা চেক দিতে হবে। আরও আরেকটা আইপি পাওয়া গেছে, সো এইগুলো আসলে চেক দিতে হবে এক এক করে। যদি আমি আইপি দিয়ে সার্চ দিই এটা কিসের চেক করার জন্য, এখান থেকে লোড নিচ্ছে না, স্ক্যান করে দেখতে হবে। সো এই গেল ফ্যাক্ট। তারপরে সেন্সিসে যদি যাই, এখানে গেলে আরও একটু বেটারভাবে পাবো ইনফরমেশান। আসতে থাকুক। তারপরে পাক বাউন্টিতে প্রোগ্রামে গেলে এখানে কোন জায়গায় প্রোগ্রাম আছে, এখানে প্রায় এইটা এই সাইটের জন্য বাউন্টি প্রায় হচ্ছে কত, $2,50,000 বরাদ্দ আছে, রিওয়ার্ড বাউন্টি আপ $2,50,000, তার মানে কোটি টাকার বাউন্টি এখান থেকে। ওকে, এগুলো চেক করা যাইতে পারে হ্যাকার ওয়ানে আছে কিনা, এই যে বাউন্টি প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলোতে আছে কিনা এটা চেক দেওয়া যায় এখান থেকে। তারপরে রিকগনাইসেসের জন্য আরও যে সাবডোমেন, দুইটা সাবডোমেন চেক করার জন্য, এমপ্লয়ি এর জন্য এমপ্লয়ি কারা কারা আছে সেটা চেক দেওয়া যাবে এখান থেকে, এমপ্লয়ীদের ডিটেলস আর কি, কোনো একটা এমপ্লয়ের ডিটেলস যদি পাওয়া যায়। এই যে এমপ্লয়ি ডিটেল, এখানে একটা এমপ্লয়ি পেলাম, ওদেরই এমপ্লয়ি। তো ওর ডিটেলস সম্বন্ধে সরি,
হয়ে গেল। ওর ডিটেলস সম্বন্ধে আমরা জানতে পারতেছি যে ওই কোম্পানির এমপ্লয়ি, ও কোন ইউনিভার্সিটিতে পড়ছে, কি কি ডিগ্রি অর্জন করছে, এগুলো সবই বেসিক ইনফরমেশন আমরা এখান থেকে দেখতে পারতেছি। তো কোম্পানি কোম্পানির এমপ্লয়ীদের ইনফরমেশন লিকেজও এটা ও একটা প্রবলেম। এইটা দেখেও অ্যাটাক করা যায়। পেস্ট বিনে ওর কোনো ইনফরমেশন আছে কিনা সেটাও দেখতে পারবো আমরা এখান থেকে। যে পেস্ট বিনে ওই সাইটের মনে হচ্ছে প্রিভিয়াস আগে বাউন্ডিতে কেউ কিছু করছে, সেভ রাখছে, তো আমরা এগুলো দেখতে পারতেছি। তো তারপরে হচ্ছে কি, আমরা তখন তো আসলে রেকর্ড করা হয়নি, সো এটা একটু আরেকবার একটু দেখি যে ওয়েবসাইটে সাধারণত আরও ইনফরমেশন গ্যাদার করার জন্য যে হুইজ সাইট নেম দিলে হচ্ছে কি আমরা হুইজ ইনফরমেশনটা পাচ্ছি, হুইজ ইনফরমেশনটা পাচ্ছি, কবে রেজিস্টার করছে কে দেখি। এই যে তারপরে কি এখানেও হুইজ ইনফরমেশন সেম এখানে দিতে হবে। যে একটা ওয়েবসাইট দিলাম কিকম্যান, কবে রেজিস্টার করা হয়েছে, এক্সপায়ারি ডেট কি, ডিএনএস সার্ভার, সার্ভার নেম, তারপরে এই যে নেম চেপে রেজিস্টার করা, বেসিক ইনফরমেশন আর কি টোটাল আমরা পাচ্ছি। সার্ভার এটা ইউজ করা হয়েছে। সো তারপরে হচ্ছে কি ডোমেইনস টুলস, ডোমেইন টুলস, এই যে এখান থেকে হুইজ ইনফরমেশন, এখানে যদি একটা ওয়েবসাইট আছে এটা যদি চেক দিই, এখানে ওর ইনফরমেশন আরও বেটার হবে, কোন কান্ট্রি থেকে, এক্সাক্ট লোকেশন, জিও লোকেশন, এগুলো আর কি ডিটেলস, সার্ভার এক্সপায়ারি ডেট কবে, এগুলো সবই, নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই যে এখানে ইমেল অ্যাড্রেস ইউজ করা হয়েছে, ফোন নাম্বার, তারপরে আইপি অ্যাড্রেস পাওয়া যাচ্ছে, তারপরে এসএন নাম্বারটা পাচ্ছি, কোম্পানি নেম, অর্গানাইজেশন নেম, এগুলো সবই আমরা কম বেশি পাচ্ছি। তো এই গেল বেসিক ইনফরমেশন এবং গুগল ডকিং এর পার্ট। এখন আসি যে ইউটিউবের একটা ফ্যাক্ট মেটাডাটা চেক করার জন্য। এই যে মেটাডাটা চেক করার জন্য ইউটিউবের এটা, ঠিক আছে। যে আমরা এখানে হচ্ছে এটা চ্যানেল, সাপোজ আজ হচ্ছে একটা ভিডিও, আমাদের ভিডিওটাই নিই, আচ্ছা ইউটিউবে গেলাম, এটা ইসের ইনফরমেশন লাগবে, সাপোজ এই যে আমরা পেন টেস্টিং এর একটা কপি করলাম, কপি করার পরে এখানে দিয়ে দিলাম পেস্ট, দেন সাবমিট দিলাম। এবার এই চ্যানেলটার ইনফরমেশন থেকে শুরু করে কম বেশি কবে পাবলিশড হয়েছে, এই ভিডিওটা কোন টাইমে এক্স্যাক্টলি আছে, পাবলিশ বাই কে, অফসেট ভিডি এখানে আছে, তারপরে কি কি ট্যাগ করা হয়েছে সেটাও দেওয়া আছে, তারপরে এটা কি পারপাস, এডুকেশন পারপাস, ঠিক আছে, ডিফল্ট ল্যাঙ্গুয়েজ অফ ইংলিশ, বাংলা অডিও ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ভিডিও আইডি, তারপরে ভিউ কন্টেন্ট, এগুলো কম বেশি দেওয়া আছে। তারপরে এখানে আছে ডিসক্রিপশন, এটা ডিসক্রিপশন কি সেটা দেখতে পাচ্তেছি, তারপরে টাইটেল কোর্সের, তো আর কি কি লাগতে পারে, প্রেমের ভেতরে এটা আছে, তারপরে থাম্বনেল যেটা এটাও আছে, আর কি কি ইনফরমেশন আছে, চ্যানেল ইনফরমেশন, চ্যানেল ইনফরমেশন ইউআরএল এই যে অফসেট ভিডি @offsecpd আর কি, লাস্টে ইউটিউবের লাস্টে @offsecpd, ওর ডিফল্ট ইউআরএল, আরও যে মেটাডাটা, আরও যে মেটাডাটাগুলো দরকার সব এখানে আর কি আছে। তো আমাদের হচ্ছে লোগোর একটা যে থাম্বনেল সেটাও আর কি এখান থেকে দিয়ে দিছে। তো কম বেশি একটা ইউটিউব চ্যানেলের এবং হচ্ছে ওই ভিডিওর টোটাল ইনফরমেশন এখান থেকে আর কি পাওয়া যায় ইউটিউব মেটাডাটাটায় দেখে, ঠিক আছে।
সো তাহলে আমরা আজকে কি কি শিখলাম? আমাদের আজকে আমরা হচ্ছে ফার্স্ট অফ অল, এক মিনিট। সো আচ্ছা, কমান্ড, লিনাক্স কমান্ড, লিনাক্স কমান্ড শিখলাম আমরা, বেসিকটা। লিনাক্স কমান্ড, তারপরে হচ্ছে কি আমরা ইনফরমেশন গ্যাদারিং, ইনফো আর কি, ইনফো। তারপরে হচ্ছে আমরা আর কি শিখলাম, মেটাডাটা, ইউটিউব, ইউটিউব মেটাডাটা। তারপরে কি, ওয়েব, ওয়েজ ইনফো মানে ইনফরমেশন। তারপরে হচ্ছে গুগল ডক, যেটা বলো জিওলি গুগল, গুগল ডক। তো এই কয়েকটা জিনিস আমরা কভার করছি। এই গেল বেসিক ইনফরমেশন। তারপরে ভার্চুয়াল বক্স, ভিআইআর, ভার্চুয়াল বক্স। সো কম বেশি এগুলো আমরা দেখলাম। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, প্রেশার দিব না প্রথম দিন বেশি। সো আশা করি এগুলো আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন নেক্সট ক্লাসের আগে, ঠিক আছে? সো আর একটা বিষয় হচ্ছে, আমরা নেক্সট ক্লাসটা আমরা চেষ্টা করব প্রতি বুধবারে নেওয়ার, শনিবার আর বুধবার আমাদের দুইটা টাইমে হচ্ছে 9টা থেকে ক্লাস হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্সোনাল নাম্বার ওইটাই। সো কোনো ইনফরমেশন দরকার হলে ওখানে কল করবেন। আমরা এই কয়েকটা জিনিস প্র্যাকটিস করলাম, সো এইটা ভালো করে একটু প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসে আরও অ্যাডভান্স লেভেলে আস্তে আস্তে যাওয়া হবে। বেসিক কম বেশি হচ্ছে আমরা নর্মালি কমন পোর্ট, সিও, কমন পোর্ট, পোর্ট সম্বন্ধেও জানছি। তারপরে আইপিগুলো, আইপিগুলোও জানছি কম বেশি। তো এই গেল বেসিক ইনফরমেশন। এরপরে আমরা হচ্ছে আর একটু ধাপে ধাপে আমরা হার্ড করবো আর কি, ঠিক আছে? মানে সব কিছুই একদম সবার কাভার যাতে হয়, যেভাবে প্র্যাকটিস করলে বেটার হয়, আমি সেটা আস্তে আস্তে আপনাদের এই জন্যই প্রেশার দিব না যে আপনারা দরকার হয় একটা ক্লাসের জায়গায় আমি দুইটা ক্লাস নেব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো যাতে আপনারা প্রত্যেকেই শিখতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন পারফেক্টলি, সেইভাবে আর কি ক্লাসটা নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ আর কি।